আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ উপদেষ্টা পরিষদে ট্রাইব্যুনালের আইনের ২০টি সংশোধনী সহ অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা ও চিন্তার অবশ্যই বুঝতে হবে। বিল্লাল হোসেনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আগমন ঘিরে সচিবালয়ে নেওয়া হয় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। বৈঠকে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ২০টি সংশোধনীর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান, এই সংশোধনীর ফলে বিদেশে বসে কেউ অপরাধ করলেও তা আমলে নিতে পারবে ট্রাইব্যুনাল। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে, এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। ট্রাইব্যুনাল চাইলে শুনানির অডিও ও ভিডিও রেকর্ড রাখতে পারবে, তবে গণমাধ্যমের সম্প্রচারের কোনো ব্যবস্থা থাকবে না। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করা ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। সবাই প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যেন একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে সাবেক আইজিপি মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যা সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান মামুন। আওয়ামী মতাদর্শের বাইরে গেলেই খুন, গুম এবং অপহরণ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। শাকিলা করিমের সহযোগিতায় সাদিয়া কানিসের রিপোর্ট। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় কঠোর নিরাপত্তার মধ্যে সকালে সাবেক ৮ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন সহ ৮ কর্মকর্তাকে। সকাল ১১টায় ৩ বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। ন্যায় বিচার দাবি করেন তিনি। তদন্ত প্রতিবেদন ও তথ্য প্রমাণ উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ডে পুলিশ সদস্যরা হিংস্র হয়ে ওঠেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনকে পুড়িয়ে মারা ও যাত্রাবাড়ি গণহত্যার বর্ণনা দেন তিনি। তাজুল ইসলাম জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানও মানবতা বিরোধী অপকর্মে জড়িত ছিলেন। যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস চেয়েছিলাম, আদালত ১ মাস সময় দিয়েছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের মরদেহ ৪ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। দুপুর ১টার দিকে সিনিয়র সহকারী কমিশনার
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে মরদেহটি তোলা হয়। তিনি জানান, আদালতের নির্দেশে মরদেহ ময়নাতদন্তের জন্য তুলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত 20 জুলাই সিদ্ধিরগঞ্জের পায়নাদির নতুন মহল্লার 6তলা ভবনের বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 19 বছরের সুমাইয়া। এ ঘটনায় 22 আগস্ট নিহতের ভগ্নিপতি সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের নামে ও অজ্ঞাত আরও 300 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। যশোরের বেনাপোলের মাঠপাড়া গ্রামে দিনমজুর আব্দুল জব্বারের ছিল 4 সন্তান। তাদের মধ্যে আব্দুল্লাহ পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বাবা মায়ের আশা ছিল ছেলে ভালো চাকরি পেলে পরিবারের দুর্দিন খুঁজবে, কিন্তু গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 14 নভেম্বর প্রাণ যায় আব্দুল্লাহর। যশোর থেকে BM ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। 3 ভাই ও 1 বোনের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহকে ঘিরেই স্বপ্ন বুনছিলেন মাঠপাড়া গ্রামের দিনমজুর পিতা আব্দুল জব্বার। পরিবার জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন আব্দুল্লাহ, কিন্তু সরকার পতনের দিন সন্ধ্যায় রাজধানীর বংশাল থানার সামনে কপালের ঠিক মাঝখানে গুলি লাগে তার। ঘটনার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা পড়েছিলেন রাস্তায়। এরপর বিভিন্ন হাসপাতালে কয়েক দফা চিকিৎসার পর অবশেষে গত 14 নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় তার। এমন হত্যাকাণ্ডের বিচার চায় পরিবার। আমার ছেলে যে যন্ত্রণায় মরেছে, এ যন্ত্রণার কথা বলা যাবে না। CMS পড়ে তারা যন্ত্রণায় ভুগছে। একটা রোগী 2-3 বার করে অপারেশন করেছে। পুলিশের হাতে নির্মূলভাবে গুলি হয়ে এসে 100 দিন পরে মারা যায়। আমি এই শেখ হাসিনার বিরুদ্ধে কেস তো অবশ্যই করব, তারপরেও এর বিচার হতেই হবে। আমার ছোট ভাইয়ের হত্যার দৃষ্টান্ত শাস্তি এবং বিচার চাই। স্থানীয়রা জানায়, দিনমজুর জব্বারের ঘরে চরম দারিদ্র্য আব্দুল্লাহকে হার মানাতে পারেনি, কিন্তু পুলিশের গুলি গোটা পরিবারের স্বপ্ন ভেঙে দিয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজ বিচারটা আপনারা করবেন। সে তো একজন সৎ এবং মেধাবী ছাত্র ছিল। আমরা চাইলাম বড় হয়ে আমাদের মনে হয় আমাদের একটা গল্প ছিল নিয়ে, তাই সেটা আমাদের ভাগ্যই নেই। আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার হবে, সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াবে তার পরিবার, এমনটাই চায় এলাকাবাসী। সৈয়দ মাহমুদ, RTV। গেল 16 বছর কে কিভাবে সাংবাদিকতা করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনায় গণমাধ্যমগুলো কেমন আচরণ করেছে তা যাচাই করার ঘোষণা দেন প্রেস সচিব। একই সঙ্গে ফ্যাসিবাদের সময় সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের সেলুট জানান শফিকুল আলম। আমরা প্রত্যেকটা এপিসোড ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী, এই ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনারদের নামের সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির সদস্যরা দেখা করবেন। তাদের দেয়া 10 নাম থেকেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কিছু কি জানতে পেরেছেন ইসি গঠনের সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করতে যাচ্ছে? রিজওয়ানা, আসলে এই নামগুলো জানা অনেকটাই কঠিন, কারণ যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তারা এই নামগুলো প্রকাশ করতে চান না, কারণ যে 10 জনের নাম তারা এখানে রাষ্ট্রপতির কাছে দেবেন, সেখান থেকে রাষ্ট্রপতি 5 জনকে সেখান থেকে নেবেন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার 1 জন হবেন এবং পাশাপাশি 4 জন নির্বাচন কমিশনার হবেন, যার ফলে 5 জন কিন্তু বাদ যাবে। এই কারণেই তাদের সামাজিক পরিচয় এসব
কিছু বিবেচনায় নামগুলো তারা শুরুতেই প্রকাশ করতে চান না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেই সার্চ কমিটি আজকে রাষ্ট্রপতির কাছে 10টি নামের তালিকা দেবে। সেখান থেকে রাষ্ট্রপতি মূলত প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন কমিশনার নির্বাচিত করবেন। গত 29 অক্টোবর যে সার্চ কমিটি গঠন হয় এবং 31 অক্টোবর সেইটির প্রজ্ঞাপন জারি করা হয় এবং প্রজ্ঞাপন জারির 15 কর্মদিবসের মধ্যে কিন্তু এই নামগুলো দিতে হবে। তারই আজকে শেষ দিন। সেই 15 কর্মদিবসে তারা নামগুলো আজকে রাষ্ট্রপতির কাছে দিবেন। এখানে কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিচারপতিরা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সাবেক যে বিচারপতি রয়েছেন তারা, এছাড়াও আমলা যারা রয়েছিলেন সাবেক, তারা দায়িত্ব পালন করে। এবার আসলে মানুষের প্রশ্নও সেই জায়গাতে আসলে এবার সার্চ কমিটির দেয়া নামগুলোতে কারা কারা থাকছেন সেই প্রশ্ন আসলে গণমাধ্যম কর্মীদের মধ্যেও রয়েছে যে কাদের নাম সেখানে দেয়া হবে। তবে এখন পর্যন্ত কিন্তু কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেনি। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 6:30টার মধ্যে তারা এখানে আসবে, তবে এখনও তারা এখানে প্রবেশ করতে পারেননি। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা এখানে আসবেন, আসার পরে রাষ্ট্রপতির কাছে তারা নামগুলো জমা দেবেন এবং তার পরবর্তীতে তারা যখন বের হবেন আমরাও চেষ্টা করব সেই বিষয়গুলো জানার, কাদের কাদের নাম তারা দিয়েছেন। যদি তারা সেই বিষয়ে কথা বলে আপনার মাধ্যমে দর্শকদেরকে সেটি আমরা জানিয়ে দেব। তো এই ছিল বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ রিদওয়ানা। সাকিব, আমরাও অপেক্ষায় রইলাম, পরবর্তীতে যোগাযোগ করে আপনার কাছ থেকে জানবো নতুন কোনো তথ্য আসলে। ধন্যবাদ আপনাকে। জন্মদিনের রাজনীতি করতে চায় না বিএনপি, যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মদিন উদযাপন না করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যত্যয় হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অযোধ্যা চাকচিক্য পছন্দ করেন না তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনীতিতে গুণগত পরিবর্তনই তাদের লক্ষ্য। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে মানুষের প্রত্যাশা বেড়েছে। এমন পরিস্থিতিতে দলের নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমা না ছাড়ায়, সেজন্য উদযাপন নিরুৎসাহিত করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সবাই। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। 1988 সালের বগুড়ার গাবতলী থানায় বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পথ চলা শুরু। 2002 সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। 2009-এ দলের 5ম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এর আগে 1/11 সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান। উনি কখনোই চাননি ওনার জন্মদিন ঘটা করে পালন করা হোক। প্রাণের স্পন্দন খুঁজে পান তারেক রহমান সাহেবের কাছে বিএনপি নেতাকর্মীরা। সেই আবেগকে লালন করার জন্য তিনি নিষেধাজ্ঞা দেননি, যে কারণে ঘরোয়া পরিবেশে বা বিভিন্ন পরিবেশে ওনার জন্মদিন পালন করা হয়েছে। মানুষ অতিরঞ্জিত করে অনেক কিছু করতে চায়, সেই অতিরঞ্জিত জিনিসটা জনাব তারেক রহমান সাহেব কখনোই পছন্দ করেননি। ফেসিবাদ পতনের পর রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। আমরা নতুন সংস্কৃতির দিকে যেতে হবে, নতুন ভাবনা, নতুন আকাঙ্ক্ষা, নতুন চিন্তা এবং এই বিশ্বের পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে অনেক কিছু বাদ দিতে হবে এবং তারেক রহমান সাহেব যে ওনার জন্মদিন না পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা হচ্ছে একটা সুবাতাস, রাজনীতিতে একটা সুবাতাস বওয়ার মতো অবস্থা। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রবাসে থেকেই দল পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনির 158 কোটি 71 লাখ টাকা অর্থ আত্মসাতের দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহির এই দিন ধার্য করে। খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি তারা অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও আবেদন জানান।
অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে সমস্যা তত বাড়বে। বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এই কথা বলেন। ফখরুল বলেন, ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনা যাবে না। এদিকে দুপুরে ফেনীর ফুলগাজীতে আরেক অনুষ্ঠানে মহাসচিব জানান, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা তা ঠিক করবে জনগণ। সেলিম মালিকের রিপোর্ট। বিকালে ফেনীর ছাগলনাইয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ জারির আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন দেরি হলে সমস্যা ঘনীভূত হবে। সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল, কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। এদিকে ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ জনগণের হাতে। ওনাদেরকে একটু সময় দিতে হবে, ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। এদিকে কুড়িগ্রামের অলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপথ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। সেলিম মালিক, আরটিভি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার অন্যতম সংগঠন বিন ইয়ামিন মোল্লা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদের কফিন মিছিলের আগে এ দাবি জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের পদত্যাগের দাবি করেন বিন ইয়ামিন। পরে টিএসসি থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মাঠ পর্যায়ে তদারকি সহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরও জোরালোভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। সকালে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে আনতে আজ থেকে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। শরীয়ত খানের রিপোর্ট। অনিয়ন্ত্রিত বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেহাল দশা স্বল্প আয়ের মানুষের। কিছুটা কম দামে পণ্য কিনতে এসব মানুষের একমাত্র ভরসা টিসিবি ট্রাকসেল। আজ থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রি শুরু করেছে টিসিবি। ভর্তুকি মূল্যে টিসিবি থেকে ২ লিটার তেল, ২ কেজি ডাল, ৫ কেজি চালের সাথে একজন সর্বোচ্চ ৩ কেজি আলু কিনতে পারবে। নির্ধারিত ১ কোটি পরিবারের পাশাপাশি রাজধানীর ৫০টি ও চট্টগ্রামে ২০টি স্থানে খোলা ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। বাজারে যে দ্রব্যমূল্যের দাম সেই তুলনায় আমরা টিসিবি থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। এর আগে সকালে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সাথে আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বৃদ্ধির চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরো একটু বর্ধিত করতে পারি কিনা, আরো বেশি লোকের কাছে বাস্কেটটা একটু বড় করতে পারি কিনা, তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি। অধিকারী ডিজি মহোদয়ের প্রতি আমার বিশেষ অনুরোধ, মাঠ পর্যায়ে যেখানে হিমাগার আছে, যেখানে আলুর মূল স্টক আছে, সেখানে হিমাগারগুলোতে আপনি তদারক বাড়ান। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরো জোরালোভাবে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। যত আইনি কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং এই কাঠামোগুলোকে আমরা আরো কত বেশি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি, আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি। আমদানির ক্ষেত্রে ভারত, পাকিস্তান কিংবা চীন দেখা হবে না। কোনো দেশের সাথে বাণিজ্যিক টানাপোড়েন নেই বাংলাদেশের। বাণিজ্য উদারনীতিতে চলমান থাকবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন চালকরা। যাত্রাবাড়ি, কাজলার পাড় এবং ঢাকা মাওয়া হাইওয়ের ধোলাই পাড়ে সড়ক অবরোধ করেন তারা। দয়াগঞ্জ মোড়ে রাস্তা অবরোধ করলে চালকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, এতে 2 পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে আদালতে নির্দেশনার পর বিভিন্ন স্থানে রিকশা এবং ব্যাটারি জব্দ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশের। রফিকুল ইসলামের রিপোর্ট।
ঢাকা মহানগরের সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশনার পর সকাল থেকে কারওয়ান বাজার সহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিকশা ও ব্যাটারি জব্দ করে ট্রাফিক পুলিশ। এখান থেকে আমি মোটরটা ঘুরে যাচ্ছিলাম, স্যার আমারে ধরছে। জানি না স্যার, জানলে তো আমি আইতাম না। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, ট্রাফিকের হাত থেকে বাঁচতে নানা ধরনের অপকৌশল অবলম্বন করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ওরা এত বিচক্ষণ যে আমরা সিঙ্গেল দিন কোনো কিছু মানে না, ওর চাবি পর্যন্ত রাখে নাই, ওরা এত কেলিবার। রিকশা চালু রাখার দাবিতে সকালে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রিকশা চালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, এতে 2 পুলিশ সদস্য আহত হন। যাত্রাবাড়ি এলাকার কাজলারপাড় ও ঢাকা মাওয়া হাইওয়ের ধোলাইপাড় এলাকায় সড়ক অবরোধ করে চালকরা। এ সময় সড়কে থাকা অন্যান্য যানবাহন ভাঙচুর করা হয়, এতে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে রিকশা বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলে জানান চালকরা। রিকশা যদি বন্ধ হয় তাহলে ভাই আমরা এতগুলো মানুষ কি খাবো ভাই? অটো রিকশার প্রত্যেকটা ফাঁস বাইরের রাস্তা থেকে আসে, যদি এগুলো অবৈধ গাড়ি হয়ে থাকে তাহলে বাইরের রাস্তা থেকে কিভাবে আসলো এগুলো বাংলাদেশে? বর্তমানে প্রায় 13 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। বিগত সময়ে চলাচল নিয়ন্ত্রিত থাকলেও গেল 5 আগস্টের পর রাজধানী জুড়ে বেড়েছে অটো রিকশার দৌরাত্ম্য। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। কুমিল্লা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের PLC বিমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ন্যাশনাল লাইফের অফিসে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। ন্যাশনাল লাইফের কান্দিরপাড় ও লাকসাম জোনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির গৌরীপুর ও চাঁদপুর এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম খান। আলোচনা শেষে বিমা দাবির গ্রাহকদের মাঝে 2,55,00,000 টাকার চেক বিতরণ করা হয়। এই সময় বৃহত্তর কুমিল্লার বিভিন্ন উপজেলার ন্যাশনাল লাইফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পবিত্র কোরআন নিয়ে রয়েছে অকৃত্রিম এক অনুভূতি। প্রবাসী বাঙালি মুসলিমরাও এর ব্যতিক্রম নয়। তাই কোরআনের আলো ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে উত্তর আমেরিকায় আবারও শুরু হতে যাচ্ছে আলোকিত কোরআন USA। নিউ ইয়র্ক প্রতিনিধি SM কবিরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। পবিত্র আলোয় নিজেকে আলোকিত করতে যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে RTV আলোকিত কোরআন USA সিজন 2 2024। উত্তর আমেরিকায় মুসলিম কমিউনিটির যে কেউই অংশগ্রহণ করতে পারবে RTV আলোকিত কোরআন USA সিজন 2 প্রতিযোগিতায়। রেজিস্ট্রেশন চলবে ডিসেম্বর 31 পর্যন্ত। এ উপলক্ষে 19 নভেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, পিয়ন্তি USA ইনক কর্পোরেশনের CEO মনোয়ার হোসেন পাঠান, মেডশিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ হাসান সহ এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহনওয়াজ। ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে মেডশিস ম্যানেজমেন্ট। আলোকিত কোরআনের এটি সিজন 2 শুরু হতে যাচ্ছে। গত বছর এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছর আপনারা পার্টিসিপেট করছেন খুব সুন্দরভাবে, এটা আমাদের দেশ এবং জাতির গৌরব। টেলিভিশন করতে চায় না, এটা সাহসী একটা পদক্ষেপ দরকার যে কোরআনের প্রতিযোগিতা যেখানে নাটক সিনেমা চলে, আরো বিনোদনের জায়গা চলে, সেখানে এরকম কোরআনের পেলাও তো আমরা শুরু করতে পারি কিনা। আমি বিশ্বাসই করতে পারছিলাম না সেই মিশিগান শহর থেকে কিংবা শিকাগো থেকে অথবা বাফেলো থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ছেলেমেয়েরা যে গতবার এসেছিল। আমাদের কিন্তু প্রায় 3,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে। 24-এর চ্যাম্পিয়ন নিউ ইয়র্কের বন্ধু। কোরআন চর্চা ও তেলাওয়াত আরও বাড়াতে গত বছর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। প্রবাসীদের মাঝে প্রথমবারের আয়োজন ব্যাপক সাড়া ফেলায় আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। রাকিব হাসান, RTV।
প্রথমবারের মতো ইউক্রেনে অ্যান্টি পার্সোনাল মাইন পাঠানোর অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। 2 মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এই তথ্য জানায় CNN। রাশিয়ায় দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়ার কয়েকদিন পরেই আসলো এই সিদ্ধান্ত। এই ঘটনাকে রাশিয়া প্রশ্নে বাইডেন প্রশাসনের বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। পাশাপাশি দীর্ঘদিনের এ যুদ্ধ নিল নতুন মোড়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া এবং ইউক্রেন। এর মধ্যে তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমাণ বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যে চলমান যুদ্ধে কে জয়ী হবে সেটা 2025 সালেই নির্ধারণ হয়ে যাবে। নারী সাফ চ্যাম্পিয়ন দলকে 20 লাখ টাকার চেক বুঝিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। আজ বুধবার বিসিবি কার্যালয়ে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন, ফাহিম সিনহা এবং নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় আগেই পুরস্কারের ঘোষণা দিয়েছিল বিসিবি। এমন অর্জনে দেশকে গর্বিত করায় নারী দলকে ধন্যবাদ জানিয়েছেন ফারুক আহমেদ। আর পুরস্কৃত হয়ে ভালো করার অনুপ্রেরণার কথা জানিয়েছেন সাবিনা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।